আজকে আমরা যে টপিকটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিএইচসিপি, যার ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আরেকটা জিনিস হচ্ছে এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। ডিএইচসিপি ব্যাপারটা কি? ডিএইচসিপি হচ্ছে এমন একটা কনফিগারেশন প্রোটোকল যেখানে সার্ভারকে এনাবল করা হবে যে তার রেঞ্জের মধ্যে যখনই কোনো ক্লায়েন্ট চলে আসবে সেখানে যেন আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি একটা গিভেন রেঞ্জের মধ্যে থেকে। এটা যদি আমরা একটু সহজভাবে চিন্তা করি, ধরো আমরা সবাই এই মুহূর্তে এআইবি স্টুডেন্ট, এআইবি টিচার্স, এআইবি ইউজার্স। হ্যাঁ, মোট কথা আমরা এআইবি নেটওয়ার্ক ইউজার্স। আমরা যখন এআইবি কম্পাউন্ডে চলে আসি, আমাদের ডিভাইস গুলোতে যদি আমরা ওয়াইফাই কানেক্টেড হতে চাই, জাস্ট ওয়াইফাইতে আমরা রিকোয়েস্টটা প্লেস করি, সেই রিকোয়েস্টের রেসপন্স হিসেবে আমরা দেখতে পাই এআইবি ফ্রি ওয়াইফাই বা এআইবির যে আরো ওয়াইফাই নেটওয়ার্কস গুলো আছে যে যে রেঞ্জের মধ্যে পড়ি সেখানে আমরা কানেক্টেড হয়ে যেতে পারি। ঠিক আছে, আমরা ভেরি ওয়েল কানেক্টেড হয়ে যাই এবং সেখান থেকে আমরা আমাদের ইন্টারনেটটাকে ইউজ করি। বাট কিভাবে করে আসলে এগুলো ইউজ হচ্ছে বিহাইন্ড দ্য সিন আমরা ইউজ করছি ইউজার হিসেবে আমরা জানি যে কখনো এরকম হয় আমরা খুব স্মুথলি আওয়ার আফটার আওয়ার কাজ করছি, কোনো অসুবিধা নাই। কখনো হয়তো দেখা যায় যে স্লো ডাউন হয়ে গেছে, কখনো হয়তো কানেকশন ইন্টারাপশন হচ্ছে। তো বিহাইন্ড দ্য সিন নেটওয়ার্কে কোন প্রোটোকলটা এখানে কাজ করছে সেই জিনিসটাই আমরা আজকে জানবো। ঠিক আছে, সো আমরা স্ট্র্যাটেজি যেমন ল্যাপটপ নিয়ে বা ডেস্কটপ পিসি নিয়ে RJ45 কেবল দিয়ে আমাদের ফ্যাকাল্টিদের জন্য কি করা আছে, প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস সেট করা আছে। বাট আমি যদি চাই আমার ল্যাপটপটা নিয়ে আমি কোনো একটা ক্লাসরুমে যাচ্ছি, আমি একটা ল্যাবে যাচ্ছি, তারপরে যেতে পারি, ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারি। তার মানে আমাকে সামহাউ ওয়্যারলেসলি কানেক্টেড হতে হচ্ছে। যখন আমাকে ওয়্যারলেসলি কানেক্টেড হতে হচ্ছে, ডেফিনেটলি স্ট্যাটিক আইপির যে প্রোটোকল সেটা দিয়ে আমাদের কাজটা হচ্ছে না। তখন আমাদের যাকে লাগছে সে হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তাহলে আমরা মোটিভেশনটা ক্লিয়ার হচ্ছে কিনা যে যখন আমরা ওয়্যারলেসলি কোনো একটা নেটওয়ার্কের রেঞ্জের মধ্যে অ্যাজ এ ক্লায়েন্ট ইন্টারনেটে কানেক্টেড হতে চাচ্ছি, আইপি অ্যাড্রেস পেতে চাচ্ছি, সেই কারণে যে প্রোটোকলটা ইউজ হচ্ছে তার নাম হচ্ছে ডিএইচসিপি। এখন ডিএইচসিপির আগে এক ভার্সন আগে আমাদেরকে একটু জানতে হবে বুটস্ট্র্যাপ প্রোটোকল। বুটস্ট্র্যাপ প্রোটোকল হচ্ছে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করে ফ্রম এ কনফিগারেশন সার্ভার। বাট এটা আসলে কার মাধ্যমে করে? একটা অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে স্ট্যাটিক ওয়েতে করে। যখন আমরা টেম্পোরারি অ্যাড্রেস ডাইনামিক ভাবে দিতে চাই তখন আসলে বুটস্ট্র্যাপ প্রোটোকলটা কাজ করতে পারে না, কারণ বুটস্ট্র্যাপটা ডাইনামিক কনফিগারেশনের জন্য তৈরি করা হয়নি, বুটস্ট্র্যাপকে করা হয়েছে স্ট্যাটিক বাইন্ডিং এর জন্য। তো সেই থেকে আমরা ডাইনামিক অ্যাড্রেস অ্যালোকেশনের জন্য ডিএইচসিপি কে ইউজ করতেছি। ডিএইচসিপি দুইটা ডেটাবেস আছে, যেখানে একটা ডেটাবেস ইউজারকে মেইনটেইন করে আর একটা ডেটাবেস হচ্ছে পুল অফ আইপি অ্যাড্রেসেস মেইনটেইন করে। পুল কথাটার মানে কি? পুল মানে হচ্ছে পুকুর, তাই না? তার মানে ডিএইচসিপি ডেটাবেস যারা মেইনটেইন করতেছে বা ডিএইচসিপি সার্ভার হিসেবে যারা কাজ করতেছে তার কাছে আইপি পুকুর আছে, অনেক অনেক আইপি তার কাছে রেডি করা আছে, যার মাধ্যমে সে আসলে কি করে ওয়্যারলেসলি ইউজারকে আইপি তে কানেক্টেড করতে পারে। The second database makes DHCP dynamic. When a DHCP client requests a temporary IP address, the DHCP server goes to the pool of available. Available মানে হচ্ছে এখনো ইউজ হয় নাই, অন্য কোনো ইউজারের জন্য এখনো ইউজ হয় নাই এই ধরনের আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড হবে এবং একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইমের জন্য ওই আইপি অ্যাড্রেসটা ওই ইউজারের জন্য অ্যাসাইন হয়ে যাবে। হ্যাঁ, সেটাকে বলা হয়ে থাকে লিজ টাইম। লিজ কথাটা যেটা আমরা ইউজুয়ালি দেখা যায় আমাদের রেগুলার লাইফে প্রপার্টির ক্ষেত্রে আমরা লিজ কথাটা ইউজ করে থাকি। যেমন আমরা কারো কাছ থেকে যদি টাকা পয়সা বা কোনো জিনিস নেই তাহলে সেটা কি হয়? ধার নেওয়া হয়, এটা একটা শব্দ। আর যদি আমরা লিজ নেই তাহলে সেটা কি হয়? যে আমি একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আমি যে প্রপার্টিটা নিচ্ছি সেটা একটা ফর লং পিরিয়ড অফ টাইম এবং সেই ক্ষেত্রে আমি কি হয়ে যাচ্ছি? ওনার হয়ে যাচ্ছি। ঠিক আছে, ওনারশিপটা অ্যাচিভ করা হয় ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম থ্রু লিজ মেথড। তো আইপি অ্যাড্রেসের ক্ষেত্রেও এখানে এই লিজ কথাটা ইউজ করা হচ্ছে
হচ্ছে, কারণ ডিভাইসে যে আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করা হয় সেই আইপি অ্যাড্রেসটা ওই সময়ের জন্য ওই ডিভাইস ছাড়া আর কোনো ডিভাইস কি করতে পারবে না, ইউজ করতে পারবে না। দ্যাট মিনস দ্যাট ডিভাইস ইজ দ্য ওনার অফ দ্যাট আইপি অ্যাড্রেস ফর দ্য স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। তো ডিএইচসিপি প্রসেস বলতে আমরা যদি এক্সপ্লেন করি, ফার্স্ট অফ অল ডিএইচসিপি ক্লায়েন্ট ডিএইচসিপি সার্ভারের সাথে যখন কানেক্টেড হতে চায় তখন ডিএইচসিপি ডিসকভার মেসেজটা পাঠায়, ঠিক আছে? তো ডিসকভার মেসেজ যখন পাঠাচ্ছে তখন আসলে কি হচ্ছে, ওই সিচুয়েশনটা চিন্তা করো, আমরা এআইবি ক্যাম্পাসে ঢুকলাম, আমার ডিভাইস থেকে আমি ওয়াইফাই কে রিকোয়েস্ট পাঠালাম। দ্যাট মিনস আমার যে ওয়াইফাই মেথোডোলজি আছে তার মাধ্যমে আমি আসলে কি করতেছি, একটা আইপি অ্যাড্রেস খোঁজার ট্রাই করতেছি, যাতে করে আমি কি করতে পারি, ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারি থ্রু ওয়্যারলেস মিডিয়া। সেই কারণে যে মেসেজটা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ডিএইচসিপি ডিসকভার। এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, তো দেখবে এটা আনইনটেনশনাল ডিসিএইচপি হয়ে গেছে, এটা আসলে হবে ডিএইচসিপি 1 নাম্বার স্টেপে। ডিএইচসিপি ডিসকভার যদি সাকসেসফুল হয়, ডিএইচসিপি সার্ভার যদি তাকে অ্যাকসেপ্ট করে, তখন সার্ভার থেকে ডিএইচসিপি অফার মেসেজ ক্লায়েন্টের দিকে যায়। অফার বলতে কি, আইপি অ্যাড্রেসের অ্যাভেলেবিলিটিটা ক্লায়েন্টকে জানানো হয়। এখানে কথা হচ্ছে ডিএইচসিপি অফার মেসেজ একবারে ক্লায়েন্টের কাছে নাও যেতে পারে, ঠিক আছে? এখানে আসলে আমরা পরপর 4 বার পাঠানো যেতে পারে, প্রত্যেকবারের ডিউরেশন থাকবে 2 সেকেন্ড করে, ঠিক আছে? এখান থেকে ডিএইচসিপি ক্লায়েন্ট তার ওই ডিভাইসের রেঞ্জ, ক্যাপাবিলিটি, তার সবকিছুর উপর ডিপেন্ড করে যাকে অ্যাকসেপ্ট করবে সেটা সে ডিএইচসিপি রিকোয়েস্ট মেসেজের মাধ্যমে ডিএইচসিপি এর কাছে পাঠিয়ে দেবে। ওকে, ডিএইচসিপি সার্ভার এটা জানার পরে সে বুঝতে পারলো ক্লায়েন্ট আইপি রিকোয়েস্ট করেছিল, সে যেটা অফার পাঠিয়েছিল সেই আইপি কে সে অ্যাকসেপ্ট করেছে, করাতে এখন ডিএইচসিপি সার্ভার তার লিস্ট টাইমটাকে মনিটর করা স্টার্ট করবে। ফাইনালি ডিএইচসিপি অ্যাকনলেজমেন্টের মাধ্যমে তাদের দুইজনের কানেকশনটা বিল্ড আপ হবে। আমরা যদি প্রসিডিউরটা এই ফ্লো চার্টের মাধ্যমে একটু দেখি, খেয়াল করো। ফার্স্ট অফ অল পিসিটা বুট হচ্ছে, ইনিশিয়ালাইজেশন স্টেজে যাচ্ছে, ডিএইচসিপি ডিসকভার মেসেজটা ব্রডকাস্ট হচ্ছে কার কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে। ডিএইচসিপি ডিসকভার মেসেজটা ব্রডকাস্ট হয়ে কোন ফেজে ঢুকতেছে, সিলেক্টিং ফেজে ঢুকতেছে। সিলেক্টিং ফেজে আরো একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ডিএইচসিপি অফার মেসেজটাও কাজ করতেছে। ডিএইচসিপি অফার মেসেজটা কি করে, যে servers offer IP addresses, they can also offer the least duration. Usually the default least duration is 1 hour. তার মানে হচ্ছে the server that sends a DHCP offer locks the offered IP addresses so that it is not available to other clients. এবং এই সুযোগটা তাকে DHCP অফার যদি প্রথমবার পাঠাতে না পারে, তারপরের বার পাঠাবে, তখনও না পাঠালে তৃতীয়বার পাঠাবে, চতুর্থবার পাঠাবে, অথবা পরপর 4 বারও পাঠাতে পারে। তার মধ্যে থেকে ক্লায়েন্ট যাকে সিলেক্ট করবে, সিলেক্ট অফার অর ডিএইচসিপি রিকোয়েস্টের মাধ্যমে এই যে স্টেপে পৌঁছাবে তার নাম হচ্ছে রিকোয়েস্টিং ফেজ, ঠিক আছে? রিকোয়েস্টিং ফেজ বা রিকোয়েস্টিং স্টেট। এই রিকোয়েস্টিং স্টেটে যাওয়ার পরে কি হয়, there is no reply of this DHCP discover, the client sleeps for 5 minutes before trying again. এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কথা, যে 2 সেকেন্ড করে ওয়েট করা হয়। আমরা যখন রিকোয়েস্টিং ফেজে চলে আসি তার মানে আমাদের আইপি সিলেকশন হয়ে গেছে। দেন আমরা সার্ভারের কাছ থেকে অ্যাকনলেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের ফাংশনাল মোডে চলে আসতেছি। সেটা কোন স্টেটটা, সেটা হচ্ছে বাউন্ড স্টেটটা। বাউন্ড স্টেট মানে হচ্ছে ইউজারের ফাংশনাল স্টেট, যেখানে এসে সে মূলত ইন্টারনেটটাকে ইউজ করতেছে। আর প্রথম 3টা স্টেট হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের সাথে কানেক্টেড হওয়ার জন্য যে স্টেট, সেটা হচ্ছে আমাদের ফার্স্টের 3টা স্টেট। এখন বাউন্ড স্টেটে আসার পরে কি দাঁড়াচ্ছে, আমাদের ক্লায়েন্ট সার্ভার থেকে যে আইপি পেয়ে একটা আনঅ্যাভেলেবল মানে আনইউজড অ্যাভেলেবল আইপি পেয়ে যেটা সিলেক্ট করেছে, তার লিস্ট টাইম আমরা ডিফল্ট ধরে নিচ্ছি থিওরিটিক্যালি 1 আওয়ার। এখন এই লিস্ট টাইম যখন 50% টাইম এক্সপায়ার্ড হয়ে যায়, দ্যাট মিনস 1 আওয়ার থেকে যখন 30 মিনিটস এক্সপায়ার হয়ে যায়, মেশিন থেকে অটোমেটিক, যেহেতু আমি এই মুহূর্তে ডিএইচসিপি ক্লায়েন্ট, আমি একটা ডিএইচসিপি সার্ভারের সাথে কানেক্টেড আছি, আমার মেশিন থেকে অটোমেটিক ডিএইচসিপি রিকোয়েস্ট যায় কোন ফেজে, রিনিউইং ফেজে।
তার মানে কি রিনিউইং হচ্ছে এই মুহূর্তে যে আইপিটা দিয়ে আমি কাজ করছি ফর 1 আওয়ার, আমি চাচ্ছি এই 1 আওয়ারের শেষ হওয়ার সাথে সাথে নেক্সট 1 আওয়ারের জন্য আমি আইপিটাকে রিনিউ করতে চাচ্ছি, সো দ্যাট আমি ইউজার আমি কোনো স্লো এক্সপেরিয়েন্স বা কোনো ধরনের কানেক্টিভিটি যেন ফেস করতে না হয়। রিনিউইং যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ডিএইচসিপি অ্যাকনলেজমেন্টের মাধ্যমে সে আবার বাউন্স স্টেটে ব্যাক করে। এগুলো কিন্তু বিহাইন্ড দ্য ইউজার সিনারিও মেশিন লেভেলের কাজগুলো হচ্ছে। তো অ্যাকনলেজমেন্ট যদি চলে যায় বাউন্স স্টেটে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ইউজার কখনোই বুঝতে পারবে না যে সে এক আইপি থেকে আরেক আইপিতে সুইচ করছে বা এক লিস্ট টাইম থেকে আরেক লিস্ট টাইমে সুইচ করছে। এখন এটা সবচাইতে পারফেক্ট স্টেজ। রিনিউইং স্টেজ অ্যাকনলেজমেন্ট না যাওয়ার কারণ কি হতে পারে, বা রিনিউইং স্টেজটা সাকসেসফুল না হওয়ার রিজন কি হতে পারে? রিজন হতে পারে একটা, যে এই মুহূর্তে যে আইপিটা আমার জন্য 1 আওয়ার সিলেক্ট করা আছে, নেক্সট 1 আওয়ার এই আইপিটা যদি অন্য ইউজারকে ডিএইচসিপি সার্ভার অ্যাসাইন করে না থাকে তাহলে আমার রিনিউইং হবে, আর যদি অ্যাসাইন করে ফেলে তাহলে তার আমার জন্য কি হবে না, রিনিউইং হবে না। এটা সে কিভাবে করতে পারে? যেহেতু টাইমিংটা ডিএইচসিপি সার্ভারের কাছে আছে এবং সে এটাকে কন্টিনিউয়াস মনিটর করছে, সো সে জানে কোন আইপি কখন ফ্রি হচ্ছে। সে তার ফ্রি হওয়া এবং তার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে ইউজারদেরকে যেহেতু আইপি অ্যাসাইন করে, এই কারণে রিনিউইং হতেও পারে, রিনিউইং নাও হতে পারে। যদি রিনিউইং না হয় আমরা তো ছেড়ে চলে আসবো না, আমরা রিনিউইং না হলেও আমাদের সিস্টেম থেকে কি ট্রাই করা হবে? লিস্ট টাইম যখন 87.5% টাইম এক্সপায়ার করবে তখন সে স্টেট যাবে, ঠিক আছে? রিবাইন্ডিং স্টেটে যাবে। রিবাইন্ডিং স্টেটে যাওয়া মানে কি? যে রিবাইন্ডিং স্টেটে হচ্ছে কয়েক ধরনের ঘটনা হতে পারে। সেটা কি? যে এক্সিস্টিং আইপি আমার জন্য রিনিউ হলো না, বাট আমি একজন ইউজার, ডিএইচসিপি ইউজার, আমার লিস্ট টাইম শেষ হওয়ার সাথে সাথে যেন অন্য আরেকটা আইপি আমাকে অ্যাসাইন করে দেওয়া হয় এবং সেই কনফার্মেশনটা আমি এখনই চাচ্ছি। যদি সেই কনফার্মেশন আমাকে এখনই দিয়ে দেওয়া হয় তার মানে আমি রিবাইন্ডিং স্টেটে সাকসেসফুল। আমার ইউজারের নামের সাথে ইউজারের নাম যদি হয় এ, আমার বর্তমান আইপি যদি থাকে 1.1.1, আমার লিস্ট টাইম যদি শেষ হওয়ার কথা থাকে 12:30টায়, তাহলে 12:30টা থেকে আমাকে অন্য একটা আইপি সে 2.2.2.2 আইপিটা আমার জন্য অ্যাসাইন হয়ে গেল। আমি তাহলে 12:30টা বাজার আগেই আমার সিস্টেম থেকে আমার মেশিন জানতে পারলো যে তোমার জন্য আইপি এই বর্তমান 1.1.1 12:30টায় শেষ হয়ে গেলেও 12:30টা থেকে 1:30টা পর্যন্ত আবার 2.2.2 আইপিটা অ্যাসাইন হয়ে গেছে। তার মানে আমার রিবাইন্ডিং স্টেটটা সাকসেসফুল। সেই ক্ষেত্রে অ্যাকনলেজমেন্টের মাধ্যমে আমরা বাউন্স স্টেটে চলে গেলাম। এই ক্ষেত্রগুলায় তোমরা যদি একটু নিজেদেরকে মনে করাও বা রিকল করো যে আমরা যখন মেশিন নিয়ে কানেক্টেড থাকি, অনেক সময় হয় যে খুবই ভালো আমি আপলোড করছিলাম বা ডেটা ডাউনলোড করছিলাম, করতে করতে একটা পর্যায়ে যে হয়তো অ্যাড্রেস বারে আমি একটা কিছু লিখেছি বা কোনো কিছু আপলোড করছি, একটু স্লো হয়েছে। কেন? কারণ এক আইপি থেকে আমার মেশিনটা আরেক আইপিতে সুইচ করছে। যখনই সুইচ করছে it takes some times, maybe few nanosecond, maybe few microsecond or sometimes few seconds, so it depends on the network state, but it takes time. ওই টাইমটা ইউজার এক্সপেরিয়েন্স করে যে তার যে কাজ চলছিল সেখানে সে কি হয়ে যাচ্ছে, লিটল বিট স্লো ডাউন, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা ইউজার কি হয়ে গেছে, অ্যাকোয়েন্টেড, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। প্রবলেমটা কখন হয়? প্রবলেমটা হচ্ছে রিনিউইং এবং রিবাইন্ডিং কোনো স্টেপই যদি সাকসেসফুল না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় তার মানে আমি যে একজন ইউজার এ, আমি 1.1.1 এ ছিলাম, নেক্সট কোন আইপি আমার জন্য অ্যাসাইন হয় নাই, আমার বর্তমান আইপিও রিনিউ হয় নাই, তার মানে আমার রিনিউ হয় নাই, রিবাইন্ডিংও হয় নাই। তখন কি হয়ে যায়? কানেক্টিং দেখতে দেখতে দেখাতে ডিএইচসিপি ক্লায়েন্ট হিসেবে যদি আমার আইপি অ্যাড্রেস না থাকে
আইপি অ্যাড্রেস ছাড়া কোনোভাবেই আমরা ইন্টারনেটের সাথে কি থাকতে পারবো না, কানেক্টেড থাকতে পারবো না। যদি তাই না থাকি তাহলে ওই মুহূর্তে ডিএইচসিপি ন্যাক পাঠানোর মাধ্যমে লিস্টটাকে এক্সপায়ার করা হয় এবং আমাদেরকে আবার শুরু থেকে স্টার্ট করতে হয়। এবং এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের আছে যে কাজ করতে যে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি। প্রবলেম ফেস করার মাধ্যমে দেখা যায় যে পুরো কানেকশনটাই লস্ট এবং আমাদেরকে নতুন করে হয়তো কানেক্টেড হতে হচ্ছে। স্পেশালি এই ঘটনাটা হয় যখন আমাদের সার্ভারের ক্যাপাসিটির বাইরে ইউজারকে হ্যান্ডেল করতে হয়, তখন আসলে এই এক্সপেরিয়েন্স গুলো আমাদেরকে শেয়ার করতে হয়। লিস্ট টাইম এক্সপায়ার্ড এবং কোনো আইপি অ্যাসাইন হয় নাই, কোনো আইপি অ্যাসাইন হওয়ার না মানে হচ্ছে রিনিউইং ও হয় নাই, রিবাইন্ডিং ও হয় নাই। ইন দ্যাট কেস ডিএইচসিপি নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠানোর মাধ্যমে লিস্টটা ক্যান্সেল করা হয় এবং ইনিশিয়ালাইজেশন স্টেটে আমাদেরকে ব্যাক করা। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি ডিএইচসিপি, how the dynamic host configuration has been allocated to a user to assign the IP addresses to use the internet. ঠিক আছে, এখানে একটা প্রবলেম আছে, তোমরা দেখবে যে একটা পিসি, a client PC is looking for an IP address. The DHCP server has offered 3 IP addresses. Okay, the client has chosen the second IP address. তার মানে এখানে 3টা IP address দেওয়া আছে, 3টার সাথেই LT দিয়ে লিস্ট টাইম গোছানো হয়েছে, বাট ক্লায়েন্ট চুজ করলো কোনটাকে, সেকেন্ডটাকে, দ্যাট ইজ 207.0.0.8। এই আইপিটাকে ক্লায়েন্ট চুজ করেছে। ওই যে অফার মেসেজ যেগুলো আসে তার মধ্যে থেকে ক্লায়েন্ট কোনো একটাকে পিক করে নেয়। If the client asks for extended list time of 22 minutes, then what is the new timer of renewing and rebinding states? ঠিক আছে, ক্লায়েন্ট যদি আরো লিস্ট টাইমকে 22 মিনিট এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট পাঠায়, তাহলে রিনিউইং এর নতুন টাইমিংটা কি হবে, রিবাইন্ডিং স্টেটের টাইমিংটা কি হবে। Provided that while calculating timer for rebinding state, consider the list time was not extended in renewing state. মানে আমরা যখন রিবাইন্ডিং স্টেটের ক্যালকুলেশনটা করব, আমরা ধরে নিব রিনিউইং স্টেটে কোনো এক্সটেনশন হয়নি। তো এই ম্যাথটা তোমরা ট্রাই করবে, ক্লাসে আমরা দেখব যে কারো কোনো প্রবলেম হয় কিনা। ঠিক আছে, আমরা জানি কি লিস্ট টাইম থেকে 50% টাইম এক্সপায়ার হলে যে টাইমটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, রিনিউইং টাইম। তাহলে আমাদের যেটা লিস্ট টাইম দেওয়া আছে সেটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিয়ে তার 50% টাইমটা হবে রিনিউইং টাইম। নিউ রিনিউইং টাইম কি হবে, এক্সটেনশন অফ 22 মিনিটস। তার মানে যেটা পাবো 50% টাইম, তার সাথে 22 অ্যাড করে দিবে। আর রিবাইন্ডিং এর ক্ষেত্রে এক্সটেনশনের কোনো ঘটনা হবে না, যেটা আমাদের গিভেন লিস্ট টাইম তার উপরে 87.5% টাইম হবে রিবাইন্ডিং স্টেটের টাইম। দ্যাটস অল। নেক্সট হচ্ছে ARP, দ্যাট ইজ